এখন আমার বয়স ২৬। গত ৩ দিন হলো আমার পিরিয়ড শুরু হয়েছে, আর তার সাথে তলপেটে প্রচণ্ড ব্যথাও হচ্ছে। এই সময় এই ধরনের ব্যথা নরমাল বলে প্রথমে পাত্তা দেইনি, কিন্তু কিছুতেই ব্যথা কমছে না। কিছুতেই কমছে না দেখে আমি মাকে সব খুলে বললাম। মা আমাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে বলে ঠিক করল। আমি আগে থেকেই একজন মহিলা গাইনো স্পেশালিস্টের কাছে দেখাতাম। ওনার চেম্বার আমার বাড়ি থেকে একটু দূরে ছিল। যদিও আমাদের বাড়ির কাছে একজন গাইনো স্পেশালিস্ট ছিলেন, কিন্তু উনি পুরুষ ডাক্তার ছিলেন, তাই কখনো যাওয়া হয়নি। কিন্তু আমার কাহিল অবস্থার দরুন অত দূরে গিয়ে চেক আপ করানোর বদলে মা আমাকে বাড়ির কাছে পুরুষ ডাক্তারের কাছে নিয়ে যাবেন বলে ঠিক করলেন। বিকেলেই মার সাথে আমি ডাক্তারের কাছে চলে এলাম। আমার আগে আরও দুজন ছিলেন এবং সবার শেষে আমার নাম। প্রায় ৪৫ মিনিট অপেক্ষা করার পর আমার ডাক পড়ল। আমরা ভেতরে গেলাম। ডাক্তারবাবুর বয়স খুব বেশি নয়, ৩০ কি ৩২ হবে। ফর্সা, লম্বা, স্বাস্থ্যবান। উনি আমাদের দেখে বসতে বললেন। ডাক্তারবাবু আমার থেকে আমার সমস্যার কথা জানতে চাইলেন, কিন্তু এক অচেনা পুরুষের কাছে হঠাৎ করে নিজের শরীর সম্বন্ধে বলতে আমার লজ্জা লাগেছিল। আমায় লজ্জা পেতে দেখে ডাক্তারবাবু আমার মার কাছে জানতে চাইলেন আমার সমস্যার ব্যাপারে। আমার মা ডাক্তারবাবুকে সব খুলে বললেন। দেখুন না ডাক্তারবাবু, মেয়ের এখন চলছে, আর ওর তলপেটে খুব ব্যথা করছে, আর পেটের নিচে মানে ওই কোমরের নিচ থেকে নাকি আঠালো রসের মতন বেরোচ্ছে। আমি আর ডাক্তারবাবু দুজনে বুঝতে পারলাম যে আমার ওইটাকেই মা কোমলের নিচ বলে চালাচ্ছে। ডাক্তারবাবু আমার থেকে জানতে চাইলেন যে এর আগে এরকম কখনো হয়েছে কি না। এই সময় একটু আর একটু ব্যথা হয়, কিন্তু এরকম বাড়াবাড়ি কখনো হয়নি। এই শুনে ডাক্তারবাবু বললেন যে পরীক্ষা করে দেখতে হবে, আর আমার মাকে একটু বাইরে ওয়েট করতে বললেন। মাকে বাইরে যেটা বলছে দেখে আমি তো খুব ঘাবড়ে গেলাম। মা আমাকে বলল যে ভয় না পেতে আর সব সমস্যা খুলে বলতে। এই বলে মা বাইরে চলে গেল। ডাক্তারবাবুর চেম্বারের একদিকটা সবুজ পর্দা দিয়ে ঘেরা। উনি আমায় সেদিকে যেতে বললেন। আমি পর্দা সরিয়ে ভেতরে ঢুকে গেলাম এবং পেছন পেছন ডাক্তারবাবু এলেন। ডাক্তারবাবু আমার ওই জায়গাটা ভালোভাবে পরীক্ষা করলেন, তারপর বললেন, একটা ওষুধ লিখে দিচ্ছি, ওটা স্নানের পর ওখানে লাগাবে, আগামী ১ সপ্তাহের জন্য, ঠিক আছে? ডাক্তারবাবু, আর কোনো অসুবিধা হলে নির্দ্বিধায় চলে আসবে। তুমি তো এখন আমার চেম্বার চিনেই গেলে, তাহলে এখন থেকে মাকে ছাড়া একাই চলে আসতে পারবে মনে হয়। ডেসক্রিপশনে আমার নাম্বার আছে, আসার আগে একটা ফোন করে নিও। এই লাস্ট দুটো কথা, মানে ওই মাকে ছাড়া একা আসা আর ফোন করে আসা, এর মধ্যে কি কোনো ইঙ্গিত ছিল? পরের বার কি স্পেশাল ট্রিটমেন্ট পাবো? বোধহয় আমিও এনজয় করলাম ব্যাপারটা। আমি ঠিক করে নিয়েছিলাম, আর আগের মহিলা ডাক্তার নয়, এখন থেকে তিনিই হবেন আমার পার্সোনাল গাইনো। আর খুব তাড়াতাড়ি আমাকে আরেকবার আসতে হবে, তবে মাকে না নিয়ে, একা, আর ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। সেই দিন কি হয় সেই অপেক্ষায় রয়েছি। নিশ্চয়ই ভালো কিছু হবে। সেই দিনের পর থেকে ২ সপ্তাহ ধরে মনটা কেমন চঞ্চল হয়ে রয়েছে। এক অভিজ্ঞ পুরুষ মানুষের স্পর্শে ঈদেটা আরও বেড়েছে। বিগত কয়েক বছরে নিজেকে বহু পুরুষ মানুষের ভোগ্যব্রত করে তুলেছি। কলেজ সহপাঠী থেকে অফিস কলিগ, বন্ধুবীর দাদা থেকে বন্ধুবীর বাবাকেও বাদ রাখিনি। খেয়েছি আর খাইয়েছি, আর সেই অভিজ্ঞতার দরুনই বুঝতে শিখেছি একজন বয়স্ক অভিজ্ঞ পুরুষই পারেন নারীর শরীরটাকে ধৈর্য ধরে রসিয়ে রসিয়ে ভোগ করতে। আর উনি তো একে ৩০ অভিজ্ঞ, আর তার উপর আবার ডাক্তার, সেটাও আবার স্ত্রীরোগ বিশেষজ্ঞ, মানে নারীর শরীরের অন্তর আর বাহির যার নখদর্পণে। একবারে জমে ক্ষীর কম্বিনেশন যাকে বলে আর কি। তাই তো মনটা আরও বেশি করে তাকে পেতে চাইছে। স্বপ্নের মধ্যে শুধু ডাক্তারবাবুকে দেখছি আর ভিজিয়ে ফেলছি। ডাক্তারবাবুর ওষুধে ভালোই কাজ হয়েছে। ভাবলাম এই সুখবরটা তো দিতেই হয়, তার সাথে কাজের কথাটাও সেরে ফেলব। প্রেসক্রিপশনের নাম্বার রেখে ফোন করলাম। ওপারে সেই গুড়িগম্ভীর চেনা পুরুষালী কণ্ঠ। হ্যালো, কে বলছেন? হ্যালো, ডাক্তারবাবু, আমি পৌলমী। হ্যাঁ পৌলমী, বলো, কেমন আছো? হ্যাঁ ডাক্তারবাবু, খুব ভালো আছি। আপনার দেওয়া ওষুধগুলো খুব ভালো কাজ করেছে।
এ তো খুব ভালো কথা। পেশেন্ট ভালো হলে আমিও শান্তি পাই। তুমি বরং আরেকবার এসে দেখিয়ে যাও, তাহলে আমিও কনফার্ম হতে পারি যে তুমি ঠিক হয়ে গেছো। হ্যাঁ ডাক্তারবাবু, আমি সেটা বলার জন্যই ফোন করেছিলাম। কবে যাব ডাক্তারবাবু? তুমি আগামী পরশুদিন আসতে পারো। ওই দিন তো আমার অফিস আছে, আমার আসতে একটু দেরি হবে। আর পর হবে? হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। রাতের দিকে হলেই তো ভালো। ওই সময় অন্য পেশেন্ট থাকে না, তুই চেক আপ করতেও সুবিধাই হবে। ডাক্তারবাবু কথার মধ্যে কিসির ইঙ্গিত দিচ্ছিলেন, সেটা আমি ভালো ধরতে পেরেছিলাম। একবারে নাম বলতেই চিনে ফেলেছে দেখছি। মনে হয় আগুন দুদিকে লেগেছে। একবার ফাঁকা থাকলে চেক আপের সুবিধা হয়। তা কিসের সুবিধা হয় তা আমি জানি, আর সেই জন্য তো আরও গরম হয়ে যাচ্ছিলাম। দেখতে দেখতে শুভদিন এসেই গেল। আমি একটু স্পেশাল সাজলাম, লাল শার্ট আর নীল জিন্স। যাই হোক, বাড়িতে জানিয়ে দিলাম ফিরতে রাত হবে। অফিস পৌঁছালাম, মন বসল না কাজে। কোনো রকমে কাজ শেষ করে একটু আগেই বেরিয়ে এলাম। আড্ডার একটু আগে পৌঁছেও গেলাম। গিয়ে দেখি একজন পেশেন্ট রয়েছেন। আমায় দেখে একটু হেসে অপেক্ষা করতে বললেন। 10 মিনিট পরে ওই পেশেন্ট বেরিয়ে এলেন, সাথে ডাক্তারবাবুও। পেশেন্ট বেরিয়ে যাওয়ার সাথে সাথে চেম্বারের দরজা ভেতর থেকে পুরো বন্ধ করে দিলেন। ভেতরে শুধু আমরা দুজন। এসো পৌলমী, ভেতরে এসো। অফিস থেকে তো মনে হয় সোজাই চলে এসেছো। আগে খেয়ে নেবে, এসো, তারপর চেক আপ। এজন্যই তো আমি অভিজ্ঞ পুরুষ মানুষ এত প্রেফার করি। এরা মেয়েদের প্রতি সংবেদনশীল হয়, আর মেয়েদের মনটা বুঝতে পারি। আমি যে অফিস থেকে খালি পেটে সোজা চলে আসব, সেটা উনি ঠিক মাথায় রেখেছেন। ভেতরে ঢুকে দেখি এলাহি আয়োজন। কেক, পেস্ট্রি, স্যান্ডউইচ, মিষ্টি, আরও কত কি। কোনো কিছুই বাদ নেই। এ কি ডাক্তারবাবু, করেছেন কি? এত কিছু কে খাবে? আরে, এ আর কি একটু সামান্য আয়োজন, আর তুমি হলে গিয়ে স্পেশাল পেশেন্ট। ইস, কি যে বলেন। প্রথম দিকে একটু ইতস্ততা বোধ করলেও এটা কেটে গেল। ডাক্তারবাবু বেশ ভালোই খাচ্ছেন। আমাদের খাওয়া দাওয়া শেষ হলে উনি বললেন, তুমি রেডি হলে চলো, চেক আপ শুরু করি। হ্যাঁ চলুন। চলে এলাম সে পর্দা ঘেরা জায়গায়। সে চেনা টেবিল আর যন্ত্রপাতি। ডাক্তারবাবু এলেন পেছন পেছন। বললেন, পৌলমী, তুমি তো জানোই চেক আপের জন্য কি করতে হবে। তুমি তৈরি হয়ে নাও, আর আমিও তৈরি হয়ে নিই। বুঝলাম উনি সব খুলতে বলছেন। উনি টেবিলের কাছে চলে গেলেন যন্ত্রপাতি রেডি করতে। একটু পরে উনি আমার কাছে এসে আমায় জিজ্ঞেস করলেন, এত কিছু কি আমার জন্য? হ্যাঁ, আপনি তো আমার স্পেশাল ডাক্তারবাবু, তাই বুঝি? ডাক্তারবাবু, আমায় কেমন লাগছে বললেন না তো? প্রথমে আমার পেটের উপর হাত দিয়ে আরেকটা হাত কোমরে রেখে নিজের কাছে টেনে নিলেন। নিয়ে আমার কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে, পুরো একটা বোমা মনে হচ্ছে তোমায়, এই বলে উনি আমার কানের লতি কামড়ে দিলেন। আমি আরামে আহ করে উঠলাম। এরপর কতক্ষণ যে আমি সুখের সাগরে ভাসছিলাম মনে নেই। আমি নিস্তেজ হয়ে পড়েছিলাম। এরপর একটু বিশ্রাম নিয়ে খুশি মনে বাড়ি ফিরে এলাম। বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? আজকের গল্প এখানেই সমাপ্ত। এরপর কী ধরনের গল্প শুনতে চাও কমেন্টে জানাও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো। আর এতক্ষণ ধরে এই গল্পটি শোনার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।